আহির দ্রুত ঘরে ঢুকল। তার চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট, নিঃশ্বাসে অজানা এক অস্থিরতা। ব্যাগের ভেতরে হাত চালিয়ে কি যেন খুঁজতে লাগলো। হাতের আঙুল কাঁপছিল, প্রতিবারই খালি হাতে বেরিয়ে আসছিল, যেন প্রয়োজনীয় জিনিসটা কোথাও হারিয়ে গেছে। হঠাৎ হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। না, নেই। তারপরই যেন সব বদলে যেতে লাগলো। প্রথমে সামান্য চুলকানি, তারপর মুহূর্তের মধ্যেই তীব্র হয়ে উঠল অনুভূতিটা। গলা শুকিয়ে আসতে লাগলো, যেন কেউ এক মুঠো বালু ঢেলে দিয়েছে কণ্ঠনালীতে। নিঃশ্বাস নিতে গিয়ে বাধা পেল। বুকের ভেতর অজানা এক চাপ যেন সমস্ত শরীরকে সংকুচিত করে ফেলেছে। চারপাশের আলো যেন ধীরে ধীরে স্নান হয়ে এসেছে, কেমন দুলে উঠেছে তার সামনে। আহির অসহায়ের মতো হাত বাড়ালো, শক্ত করে খাটের প্রান্ত ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু শরীর যেন আর তাকে সহায়তা করছিল না। আঙুলের মধ্যে এক বিন্দু শক্তি নেই। একে একে যেন সব অনুভূতি মুছে যেতে লাগলো। তার শ্বাস বন্ধ হয়ে আসছে, অদ্ভুত এক ভারিতা গলায় আটকে গেছে। বুকের ভেতরটা যেন জড়িয়ে আসছে ধাতব শিকলে। শরীরের প্রতিটি কোষ বিদ্রোহ করে চলেছে, কিন্তু সে যেন কিছুই করতে পারছে না। একসময় সমস্ত প্রতিরোধ শক্তি হারিয়ে গিয়ে সে নিঃশব্দে বিছানায় শুয়ে পড়ল। চোখের পাতা কেঁপে উঠল একবার দুবার, তারপর ধীরে ধীরে নামতে লাগলো অন্ধকারের পর্দা। নুহা ঘরে ঢুকতেই থমকে গেল, ব্রুকুচকে তাকালো খাটের দিকে। আহির কেন ওভাবে শুয়ে আছে, আর খাটেই বা কেন শুয়ে আছে? এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে মাথা নাড়িয়ে নিজেকেই বোঝানোর চেষ্টা করলো, একটু ভালো করে কথা বলেছি বলে কি ভেবে নিয়েছে এই লোক। আহির, কি করছেন আপনি? এখানে কেন শুয়ে আছেন? উঠুন বলছি। কোনো সাড়া নেই। নুহার বিরক্তি এবার অস্বস্তিতে বদলে গেল। একটু ঝুঁকে আহিরের মুখের দিকে ভালো করে তাকালো। স্বাভাবিকের তুলনায় যেন একটু ফ্যাকাশে লাগছে, ঠোঁটের কোণে হালকা নীলচে আভা। বুকের ভেতর শঙ্কার ঢেউ উঠতেই সে ভয় মেশানো গলায় আবার ডাকলো, আহির, শুনতে পাচ্ছেন? কি হয়েছে আপনার? আহিরের নিথর দেহ কোনো প্রতিক্রিয়া দেখালো না। এক ঝটকায় ভয় চেপে ধরল নুহাকে। দেরি না করে ছুটে গেল পাশে ঘরে রফ মিরকে ডেকে নিয়ে আসলো। রফ দ্রুত ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালো। আহিরের নিস্তেজ শরীর দেখে চোখে মুখে চিন্তার রেখা ফুটে উঠল। মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে কাঁধ ধরে নাড়িয়ে ডাকলো, আহির, আহির, কি হয়েছে তোমার? কোনো উত্তর নেই। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। রফ এবার নুহার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, আহির কি চিংড়ি মাছ খেয়েছিল? নুহা হতভম্ব হয়ে মাথা নাড়ালো। হ্যাঁ। রফ হঠাৎ ফুঁসে উঠল, ওকে চিংড়ি মাছ কেন দিয়েছ? আহিরের ভয়ঙ্কর অ্যালার্জি আছে চিংড়িতে, তুমি কেন ওকে এটা দিলে? রফ দেরি না করে দ্রুত আহিরের মুখের কাছে ঝুঁকে আবারও ডাকলো, আহির, চোখ খোলো, আব্বা, শুনতে পাচ্ছ? সারা না পেয়ে তার মুখে ভয় ফুটে উঠল। দ্রুত করে বলল, নুহা, ঈশানকে বলো এখনই গাড়ি বের করতে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রথম আলো ফুটতেই শহরের আকাশটা যেন নীলচে আলোয় রাঙিয়ে উঠল। রাতের ঘন অন্ধকার বিদায় নিয়ে নতুন দিনের সূর্য তার কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, যেন অন্ধকার পেরিয়ে নতুন কিছু শুরু করার আহ্বান জানাচ্ছে। কিন্তু ঘরের ভেতরের পরিবেশ ঠিক তেমন ছিল না। সেখানে ছিল এক অদ্ভুত ভারিতা, এক চাপা শ্বাসরোধী পরিবেশ। বিছানার উপরে নিস্তেজ আহির শুয়ে আছে। কিছুক্ষণ আগেই তাকে হাসপাতাল থেকে আনা হয়েছে। শরীরটা নিথর, মুখের স্বাভাবিক উজ্জ্বলতা স্নান হয়ে গেছে। গভীর নির্দায় আচ্ছন্ন সে। নুহা ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। তার দৃষ্টি আহিরের ওপর স্থির হয়ে রইল কিছুক্ষণ। মনে মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল তার ভেতর। সে কি জানতো এতটুকু ঘটনা এমন ভয়ানক পরিণতি ডেকে আনবে? তবুও তার মনে তীব্র রাগ জন্মাচ্ছিল আহিরের প্রতি। যদি ওনার এত সমস্যা ছিল, তাহলে খাওয়ার দরকার কি ছিল? সে জানতো না, কিন্তু আহির তো জানতো। নিজের জীবন নিয়ে এতটা খেলতে পারে কেউ? এমন ভাবনার মাঝেই ঘরে প্রবেশ করলো আরিফা বেগম। আরিফার চোখে গভীর উদ্বেগ, মুখে ক্লান্তির ছাপ। ধীরে ধীরে আহিরের পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে আলতো করে একটু চুমু এঁকে দিলেন। আহিরের অচেতন নিঃশ্বাসের শব্দ যেন আরো ভারী হয়ে উঠল তার বুক। এরপর আচমকা নুহার দিকে তাকিয়ে তার হাত ধরে বললেন, চলো আমার সঙ্গে। কণ্ঠস্বরে কোনো কঠোরতা ছিল না, কিন্তু ছিল দৃঢ়তা। নুহা কিছু বলার সুযোগ পেল না। আরিফা বেগম তাকে প্রায় টেনে নিয়ে এলেন নিচে। ড্রয়িং রুমে বসেছিলেন রফ মির, শাহনাজ মির আর আফিয়া বেগম। তাদের চোখে মুখে এক প্রকার শঙ্কা আর ক্ষোভের ছায়া। নুহাকে দাঁড় করিয়েই আফিয়া বেগম বলতে শুরু করলেন, তুমি এতটা নিচে নামতে পারলে কিভাবে? হ্যাঁ, আমি মানলাম তুমি আহিরকে স্বামী বলে মানতে চাও না, হয়তো তুমি ওকে ঘৃণা করো,
কিন্তু তাই বলে ওকে মেরে ফেলতে চাইবে? এত বড় সাহস হলো কিভাবে? ওর থেকে মুক্তি চাও তুমি, সেটা বুঝলাম, তাই বলে এই পথটাই বেছে নিলে? কেন করেছো এসব? শাহনাজ মীর তাড়াতাড়ি এগিয়ে এসে আরিফার হাত থেকে নুহাকে ছাড়িয়ে নিয়ে বললেন, আহ ভাবি, আপনি কি করছেন? নুহা কি জেনে বুঝে এমন কাজ করতে পারে? আরিফার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল, যেন কোনো যুক্তি তাকে শান্ত করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ধরলাম সে ইচ্ছা করে করেনি, কিন্তু তাতেও তো দায়িত্বহীনতা কমে না। তুমি জানো আজকে আহিরের প্রাণ যেতে পারত। তারপর তিনি গম্ভীর কণ্ঠে রমাকে ডাকলেন। রমা, বলো তো কাল রাতে কি রান্না করা হয়েছিল? রমা মাথা নিচু করে আস্তে আস্তে বলল, চিংড়ির মালাইকারি, চিংড়ি দিয়ে লাউ আর শাক দিয়ে চিংড়ি। আরিফার চোখ যেন আরও জলজল করে উঠল। বাহ, সব কিছুতেই চিংড়ি! আর এই রান্নাগুলো নিশ্চয়ই তোমার আপামনি করিয়েছে। তুমি তো জানো আহিরের অ্যালার্জির কথা, আমি কি তোমাকে প্রথম দিন বলিনি? তাহলে কেন বলনি তোমার আপামনিকে? কেন ওকে খেতে দিয়েছ? রমা আমতা আমতা করে বলল, ওই আসলে আমি। নুহা তাকে থামিয়ে দিয়ে দৃঢ়কণ্ঠে বলে উঠল, হ্যাঁ আমি জেনে শুনে এসব রান্না করিয়েছি। রমা আন্টি আমায় সাবধান করেছিলেন, কিন্তু আমি শুনিনি। শুধু আপনার ছেলের নয়, আপনাদের সবার জীবন থেকে মুক্তি চাই আমি। তবে যদি আমি কখনো আপনার ছেলেকে মারতে চাই, তাহলে চিংড়ি মাছ নয়, সোজা বিষ দেব, বুঝেছেন? কথাগুলো শেষ করে নুহা আর এক মুহূর্তও দাঁড়ালো না, সোজা ঘুরে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শেষ কথাগুলো যেন বিদ্যুতের মতো ছড়িয়ে গেল ঘরের বাতাসে। চারপাশ মুহূর্তেই ভারী হয়ে উঠল, কেউ কথা বলতে পারছিল না। আরিফা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, শুনলেন এই মেয়ের কথা? আর আপনারা চাইছেন আহির এর সঙ্গে সংসার করুক? এই মেয়ে সংসার করবে যে নিজের স্বামীকেই মারার পরিকল্পনা করে? তিনি রফ মীরের দিকে তাকিয়ে আরও কঠিন কণ্ঠে বললেন, আমি বলে দিলাম, এই মেয়ের জন্য যদি আমার আহিরের আর কোনো ক্ষতি হয়, তাহলে সেই দিন হয়তো সে এই বাড়িতে থাকবে, নয়তো আমি। নুহা ঘরে পা রাখতেই আহির তার দিকে একচিলতে হাসি দিয়ে তাকালো। আহির বলল, নুহা, নিচে এত চেঁচামেচির কি নিয়ে? আপনি কি আবার চিংড়ি মাছ রান্না করতে বলেছিলেন? আহির কথাটি বলতে গিয়েই একটু মজা করে হাসল। নুহা এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটে এক হালকা হাসি রেখে বলল, একই প্ল্যান কি মানুষ বারবার করে? দেখুন না, আপনাকে মারার জন্য এত কিছু করলাম, তাও দিব্যি বেঁচে আছেন। আহির মুচকি হাসল। আপনি আমাকে মারতে চেয়েছিলেন, তাও আবার চিংড়ি মাছ দিয়ে? এটাও বিশ্বাস করব? নুহা বাঁকা হাসি দিয়ে বলল, কেন বিশ্বাস করবেন না? আপনার মায়ের তো তাই মনে হয়। যাই হোক, একটা কথা বলুন তো, আপনি তো ভালো করেই জানতেন খাওয়ার পর আপনার কি অবস্থা হতে পারে, তাহলে কেন খেলেন? আহির একটুখানি হাসল। হঠাৎ চিংড়ি মাছ দেখে খেতে ইচ্ছা করছিল, তাছাড়া আপনি এত করে খেতে বললেন, লোভ সামলাতে পারলাম না। নুহা ঠোঁটের কোণে একটু হাসি রেখে বলল, তাই বলে যদি আমি বিষ দিতাম, তাও কি খেয়ে নিতেন? আহির মুচকি হাসি দিয়ে বলল, অবশ্যই, হয়তো প্রথমবার শেষ করে আবারও একবার চেয়ে নিতাম খাওয়ার জন্য, তবে আপনি যদি দিতে পারেন তাহলে। নুহা তীব্র কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আমি পারবো না? কেন এমন মনে হলো আপনার? এমনিতেই চিংড়ি মাছ তো আমিই দিয়েছিলাম, আর ওটা আপনার জন্য বিষের থেকে কম কিছু ছিল না। ঈশান বলেছিলেন একটুর জন্য বেঁচে গেছেন আপনি। বলেই নুহা ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে আহির ঠান্ডা গলায় বলল, আমি আপনাকে বিশ্বাস করি। নুহার পা থমকে গেল, সে ধীরে ধীরে ফিরে তাকালো। কি বললেন? বিশ্বাস করেন? তাও আমাকে? দ্বিতীয়বার এমন ভুল করবেন না আহির। এই পৃথিবীতে যারা আপনাকে নিজেদের শত্রু মনে করে, তাদের সবার আগে আমার নাম থাকবে। তাই কি গ্যারান্টি বলুন? আপনাকে তো মারতেও পারি। আহির ঠোঁটে এক স্নিগ্ধ হাসি দিয়ে বলল, শত্রু তো অনেক আছে, আপনার মতো নেই। কাল রাতে আমাকে ওই অবস্থায় দেখে আপনি আমার আব্বাকে ডাকতে এক মুহূর্তও দেরি করলেন না, তারপরও বলবেন আপনি আমাকে মারতে চেয়েছেন? নুহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, অসহায়তার সুযোগ নেওয়া আপনাদের কাজ, ওটা আমার সাথে যায় না। আমি এসব আরো কঠিনভাবে শেষ করতে চাই। আহির এবার গভীর চোখে তাকালো নুহার দিকে। এক অদ্ভুত প্রশান্তি ছিল তার মুখে। তারপর ধীরে ধীরে বলে উঠল, আমি তো শেষ হতেই চাই, যদি শেষটা আপনার সাথে হয়। নুহা আর কিছু না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার যাওয়া দেখে আহির একটু মুচকি হাসল, তার মুখে এক অজানা আনন্দের ছাপ। নিশি কলেজ থেকে তার বান্ধবীর সাথে গল্প করতে করতে বেরিয়ে এলো। সামনে তাকিয়ে চোখ আটকে গেল। কলেজের সামনে দাঁড়িয়ে আছে সালমান, কালো শার্ট, প্যান্ট, চোখে সানগ্লাস, একটা স্টাইলিশ লুক, যেন পুরো কলেজের নজর আকর্ষণ করতে এসেছে। নিশি কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল আর দেখতে লাগলো একের পর এক মেয়েরা এসে সালমানের সাথে কথা বলছে, আর সালমানও হাসি মুখে তাদের সাথে কথোপকথনে মগ্ন। এমন দৃশ্য দেখে নিশি অবাক হয়ে একটু থমকে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সালমান তার দিকে চোখ তুলে মুচকি হাসি দিয়ে বলল, আরে ক্যাকটাস, মানে নিশি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? নিশি খানিকটা অবাক হয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল, এটা তো আমার আপনাকে প্রশ্ন করা উচিত, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? এটা তো আমার কলেজ। সালমান হেসে বলল, আপনার বাবার যেন আমার কলেজ বলুন যে, আপনি কি এখানকার ছাত্রী? নিশি বলল, সেই আমি, যাই হোক, আপনি এখানে কেন, কি করতে এসেছেন? ও, মেয়েদের সাথে ফ্ল্যাট করছেন? সালমান একটু ফিসফিস করে বলল, বলছি চলুন বাড়ি গিয়ে কথা বলি। আপনি বলছেন আমি ফ্ল্যাট করছি? আমার কিন্তু একটু লজ্জা লাগছে, আর আপনি এভাবে কথা বললে সবাই হয়তো ভাববে আপনি ওই মেয়েগুলোর মতোই। নিশি ভ্রুকুচকে তাকালো আর গলায় কৌতূহল মেশানো বিস্ময়ের সাথে বলল, আপনি কি বললেন?
সালমান ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে বলল, আপনাকে কখন বললাম? আসলে আমি তো ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি, তাই দাঁড়িয়েছিলাম। প্লিজ আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। নিশি চারপাশে চোখ বুলিয়ে নিল। অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চিন্তা করে সরাসরি বলল, ঠিক আছে, আমার পেছনে আসুন। সালমান এক ধাপ পিছিয়ে দাঁড়িয়ে ভ্রু উঁচু করে বলল, একটা কথা শুনুন ম্যাডাম, আমি সালমান এনজো। মেয়েরা আমার কাছে আসে, বুঝলেন? আমি মেয়েদের পেছনে ঘুরঘুর করি না। জোকসটা ফানি ছিল আর আমি মজাও পেয়েছি। সালমান এক মুহূর্ত চুপ করে থেকে নিচু স্বরে বলল, আপনাকে ক্যাকটাস কি অকারণে বলি? নিশি এক পা এগিয়ে গিয়ে ফিরে তাকালো, চোখ কুচকে বলল, আপনি কি যেন বললেন? সালমান মুচকি হেসে বলল, কিছু না, চলুন আপনি। বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নেমে এসেছে। আহির জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল এক চমৎকার দৃশ্য। নুহা বাগানের নরম ঘাসের উপর বসে আছে। চারপাশে ছোট্ট ছোট্ট খরগোশের দল ওদের সঙ্গেই খেলছে, হাসছে, মৃদুস্বরে কথা বলছে। পরনে সাদা রঙের ফ্রক, গায়ে জড়ানো পাতলা সাদা ওড়না। বাতাসে তার খোলা চুলগুলো নরম পরশ বুলিয়ে যাচ্ছে। আহির তাকিয়ে রইল অপলক। মনে করতে চাইল সেদিনের পর কবে এমন প্রাণবন্ত হাসিতে নুহাকে দেখেছে। বহু চেষ্টা করেও মনে করতে পারল না নুহার হাসির এমন সৌন্দর্য, অথচ সে নিজেই জানে না। সবসময় যেন মুখ ভার করে রাখে। যার সঙ্গেই দেখা হয় একটু না একটু ঝগড়া করেই ছাড়ে। আর আহির, তার তো নুহার সঙ্গে কথা বলার সুযোগই হয় না। যেন ইচ্ছা করেই তাকে এড়িয়ে চলে নুহা। একটা ছোট খরগোশ নুহার কাঁধে উঠে পড়েছিল, সেখান থেকে প্রায় পড়ে যাচ্ছিল। নুহা সঙ্গে সঙ্গে সেটাকে ধরে ফেলল। আহির মুগ্ধ চোখে সেই দৃশ্য দেখতে লাগলো। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল, কিন্তু মুহূর্তেই সেই হাসি মিলিয়ে গেল। শাহির এসে নুহার পাশে বসেছে, কি যেন বলছে তাকে। কিছুক্ষণ পর নুহা হাসতে শুরু করলো। সেই হাসিতে যেন বিকেলের আলো আরো ঝলমনে হয়ে উঠল। জানালার গ্রিল শক্ত করে ধরে রইল আহির। ভেতরে কোথাও একটা অস্বস্তি দানা বাঁধল। এই আবার এসেছে, এর মতলবটা কি? নুহার হাসির শব্দ কানে বাজতে লাগলো আহিরের। কি এমন কথা বলছে ওরা, যা শুনে এত হাসছে? না, আমাকেও বাগানে গিয়ে দেখতে হচ্ছে কি এমন কথা, আমারও শোনা উচিত।